হ্যালো শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আমি বিগত দিন যে ক্লাসগুলো নিয়েছি তোমরা ভালো করে পড়াশোনা করছো কিনা জানি না, তবে আমার মতামত তোমরা খুব ভালো করেই পড়াশোনা করছো। আজকে তোমাদের ক্লাস 4-এর পঞ্চম লেকচার ভিডিও ক্লাস হতে যাচ্ছে। তো তোমরা প্রস্তুত? আমি এর আগে বলেছিলাম যে আমরা ভিডিও ক্লাস যখন নেব খাতা কলমটা সামনে রাখবা, আর আমি যেগুলো SW দেবো সেগুলো কিন্তু তোমাদের তুলে রাখতে হবে। তোমাদের মনে আছে যে তুমি যদি তুলে না রাখো তাহলে তোমাকে বারবার ভিডিওতে ঢুকতে হবে, দ্যাট উইল বি বোরিং টু ইউ, তোমার সেটা অনেক বিরক্ত লাগবে। তো তোমরা প্রস্তুত হও, আমি এখন ক্লাস স্টার্ট করতে যাচ্ছি। তোমাদের গতদিন দেওয়া ছিল কোশ্চেন অ্যান্সার, তোমরা কোশ্চেন অ্যান্সারটা বের করো। কোশ্চেন উত্তর লিখেছো কি? যদি লিখে থাকো তাহলে আমার প্রশ্নের সাথে তুমি উত্তরগুলো মিলিয়ে নাও, এখানে উত্তরগুলো রয়েছে। আর যদি না লিখে থাকো উত্তরগুলো লিখে নাও। গতদিনের কোশ্চেন ছিল where was the mouse playing, where was the mouse playing। তোমরা দেখো মাউস কোথায় খেলছিল। তোমরা জানো যে মাউস ওখানে খেলছিল, কোথায় খেলছিল? তাহলে দেখো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তোমরা একটা জিনিস খেয়াল করবা, কোশ্চেন যে টেন্সে থাকবে উত্তরটা সেই টেন্সে তোমাকে করতে হবে, তাই না? তাহলে কি হচ্ছে where was the mouse playing, তাহলে the mouse was playing near the lion, অর্থাৎ ইঁদুরটি খেলছিল near the lion, সিংহের কাছে, সিংহের পাশে ইঁদুরটি খেলছিল। একটা উত্তর হয়ে গেল, তোমরা বুঝেছো? বি নম্বরে আছে where did the mouse get into, অর্থাৎ get into মানে ওঠা, কোনো কিছুর উপরে ওঠা। তাহলে কোথায় এই ইঁদুরটি উঠলো? তাহলে ডিড দিয়ে প্রশ্ন থাকলে কি হয়? ভার্ব পাস্ট ফর্মে হয়। তাহলে ডিড দিয়ে প্রশ্ন থাকলে মেইন ভার্ব কি হয়? ভার্ব ফার্স্ট ফর্মে। দেখো তাহলে গেট কে পাস্ট করলে গট হয়, তাহলে দ্য মাউস গট ইনটু দ্য লায়ন্স নস, অর্থাৎ ইঁদুরটি কি করলো? সিংহের নাকের ডগায় গিয়ে উঠলো। কেমন বুঝেছো? নাম্বার 3-এ যাও। Where did the what is the lesson of the text? What is the lesson of the text মানে কি? অর্থাৎ লেসন মানে শেখা, টেক্সট মানে কি? তোমার যে বইয়ের প্যাজেসটা আছে ওটাকে বলা হয় টেক্সট। টেক্সট মানে একটা বিষয় বা একটা বিষয়বস্তু বা একটা পাঠ, অর্থাৎ তুমি এই পাঠে কি শিখলা। ঠিক আছে, তাহলে উত্তরটা লেখো দ্য লেসন অফ দ্য টেক্সট, অর্থাৎ লেসন মানে কি? শিক্ষা পাওয়া। এই পাঠে তুমি যেটা শিখেছো তা হচ্ছে ফ্রেন্ডস কাম ইন অল সাইজেস। মনে আছে? তুমি কি শিখলা? দেখো ইঁদুর, খুব ছোট্ট একটা ইঁদুর, মাউস, একে অবহেলা করলো কি? সিংহ। যে এই একটা ছোট্ট একটা প্রাণী, আর আমি এত বড় একটা সিংহ, বনের শক্তিশালী একটা প্রাণী, এর মতো একটা পুচকে প্রাণী আমাকে কি বা হেল্প করতে পারে? অথচ দেখো এত বড় একটা সিংহ, এত শক্তিশালী হওয়া সত্ত্বেও যখন সিংহটা ফাঁদে পড়লো বাঁচানোর কেউ ছিল না। অনেক প্রাণী তো সেই বনের মধ্যে ছিল, কেউ কিন্তু এগিয়ে আসেনি। এই পুচকে একটা ইঁদুর আর এত বড় একটা প্রাণীকে, শক্তিশালী প্রাণীকে, তার ধারালো দাঁত দিয়ে জালটাকে কেটে বের করে তাকে নিয়ে আসলো এবং সে মুক্ত হলো। নাহলে তো মারাই যেত, শিকারীরা ধরে নিয়ে যেত, তাই না? তাই বলা হচ্ছে যেখান থেকে শিখলাম কি আমরা? The lesson of the text is friends come in all sizes, অর্থাৎ যে কোনো আকারের, যে কোনো আকারের বা সাইজের বন্ধুই কি হয়? হতে পারে। ফ্রেন্ডস কাম মানে কি? ফ্রেন্ডস হতে পারে যে কোনো আকারের। যেমন খেয়াল করো, আমরা ফেসবুক চালাই, সেখানে ছোট্ট একটা বাচ্চা, সেও কিন্তু আমাদের ফ্রেন্ড লিস্টে আছে। আবার আমাদের চেয়ে অনেক বড় বড় মানুষ, সেও কিন্তু ফ্রেন্ড লিস্টে আছে। আসলে ফ্রেন্ড হতে গেলে কোনো বয়স বা তার ধনী গরিব, তারপরে গায়ের রং ফর্সা কালো, এগুলো লাগে না। একটা ফ্রেন্ড হতে গেলে শুধু একটা মন লাগে, আর মনের কোনো বয়স লাগে না। যার জন্য এখানে কিন্তু এটা বুঝাইছে যে ইঁদুরের কিন্তু একটা মন আছে, একটা সিংহের মন আছে। কিন্তু সিংহ কি ছিল? সিংহ নিজের প্রতি খুব বিশ্বাস ছিল যে আমি তো অনেক শক্তিশালী, আমি তো এই বনের রাজা। একটা অহংকার ভিতরে কাজ করত, কিন্তু বিপদের সময় দেখা গেল যে অহংকার দিয়ে হলো না, শক্তি থাকলে হয় না। তখন কি হচ্ছে? একটা পুচকে একটা ইঁদুর, তার দাঁত এতই ধারালো, সে এত বড় একটা প্রাণীকে সে রক্ষা করলো। এই জন্য বলা হচ্ছে ওই প্রথম তো
ওই ছোট্ট ইঁদুরটাকে তো মানে পাত্তাই দিচ্ছিল না সিংহ, যে একটু পুচকে ইঁদুরই আবার আমার বন্ধু হতে চাই, দেখো দেখো কাণ্ডটা। অথচ দেখো কত বড় একটা ভূমিকা পালন করেছে ইঁদুর, ছোট্ট একটা ইঁদুর, সামান্য একটা ইঁদুর এত বড় একটা প্রাণীকে কি করেছে, বাঁচিয়েছে, তাই না? তাহলে কি বন্ধু হতে গেলে বড় সাইজের দরকার হয় না, শুধু একটা ভালো মনের পরিচয় দরকার হয়, তাই না? তাহলে আমরা এখানে কি শিখলাম দেখো তোমরা আরেকবার দেখে নাও। The lesson of the text is friends come in all sizes. অর্থাৎ এই টেক্সটের লেসনটা কি আছে, ফ্রেন্ডস কাম ইন অল সাইজেস, অর্থাৎ বন্ধু যে কোনো সাইজের হতে পারে, তাই না? এবারে ডিতে আসো। এবার আছে হোয়াট ডিড দ্য মাউস হিয়ার। আসলে ইঁদুর কি শুনতে পেল? তোমরা ভালো করে খেয়াল করো, বইতে তো উল্লেখ নাই, কিন্তু বুঝে নিতে হবে। ইঁদুর কি করেছে, সিংহের গর্জনে তো পুরো বনের সবাই চিৎকার শুনতে পেয়েছে, তাই না? কেউ কিন্তু এগিয়ে আসেনি। এই ইঁদুরটা কিন্তু ওখানে বই কিন্তু উল্লেখ নাই, কিন্তু আমাকে বুঝে নিতে হবে ইঁদুর ওখানে গেল কি করে, ফাঁদে পড়ছে। ইঁদুর দেখলো কি করে, যখন চিৎকার করতেছিল তার মাথায় আঘাত লেগেছিল, শরীরে আঘাত লেগেছিল, চিৎকার করতেছিল, গর্জন করতেছিল, তখন কিন্তু ইঁদুরটা দৌড়ে গিয়ে গেছে, যে দেখে ওরে আল্লাহ তো সেই সিংহ। তাই বলেছে দ্য মাউস হিয়ার। হিয়ার কেন হলো, ডিড দে পোর্শন আছে, ডিড দে পোর্শন তাহলে কি হয়, ভার্ব পাস্ট হয়। দ্য মাউস হিয়ার দ্য লায়ন শাউটিং ইন দ্য নেট, অর্থাৎ ওই জালে ফাঁদে সিংহের কিন্তু গর্জন শুনতে পেলো বা চিৎকার শুনতে পেলো ইঁদুরটা, কিন্তু এটা উল্লেখ নেই কিন্তু বইয়ের মধ্যে, কিন্তু আমাদের বুঝে নিতে হবে ইঁদুর গেল কিভাবে, চিৎকার শুনিতে দৌড়াই গেছে, তখন বলছে ফ্রেন্ড আই এম হিয়ার, আমি এখানে আছি, আই ক্যান হেল্প ইউ, আই উইল হেল্প ইউ, তাই না? এবার লাস্ট কোশ্চেন, হোয়াট হ্যাপেন্ড টু দ্য লায়ন ওয়ান ডে। হোয়াট হ্যাপেন্ড মানে কি হয়েছিল, কি ঘটনা হয়েছিল একটা সিংহের, কি দুর্ঘটনা না? তাহলে আমরা বলি, দেখো এটা পাস্ট টেন্সে আছে, তাহলে ওয়ান ডে একদিন, দ্য লায়ন ওয়াজ ইন এ ট্র্যাপ উইথ আ নেট, অর্থাৎ একদিন লায়ন কি করলো, একটা জালের ফাঁদে পড়লো। এখানে ওয়াজ ইন এ ট্র্যাপ মানে কি, ফাঁদে পড়া। ওয়ান ডে দ্য লায়ন ওয়াজ ইন এ ট্র্যাপ উইথ এ নেট, সে কি হলো, একটা জালের ফাঁদে পড়লো। ওয়াইল ওয়াকিং ইন দ্য ফরেস্ট, যখন, ওয়াইল মানে কি যখন, বা যে সময়ে বনের মধ্যে দিয়ে হাঁটছিল, তখন সে একটা জালের ফাঁদে পড়লো। অর্থাৎ বড় বড় প্রাণীকে সাধারণত জাল দিয়ে আটকানো হয়, তাই বলেছে উত্তরটা আবার আমার সঙ্গে বলো, ওয়ান ডে দ্য লায়ন ওয়াজ ইন এ ট্র্যাপ উইথ এ নেট ওয়াইল ওয়াকিং ইন দ্য ফরেস্ট, অর্থাৎ একদিন সিংহ জালের ফাঁদে পড়েছিল যখন সে বনে হাঁটছিল। আমার মনে হয় তোমরা ক্লিয়ার, তাই না? এবার তোমরা একবার দেখে তুলে নাও, কেমন? আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমার মনে হয় তোমরা তুলে নিয়েছো বা তুলছো। থ্যাংক ইউ, আমি মুছে দিচ্ছি। এবারে আমাদের আরো কিছু পড়াতে যাই। আমাদের নেক্সট পড়া আছে, এবার তোমাদের ডাব্লিউএস কোশ্চেনের সলিউশন করা হবে। তোমরা একটু প্লিজ ডাব্লিউএস কোশ্চেনটা আবার বের করো। আমি কিন্তু এর আগেও বলেছি যে তোমরা যেটাই আমি ভিডিওতে দিই না কেন, খাতায় কিন্তু উল্লেখ করবা। যেমন ভিডিও 4 ডাব্লিউ ছিল, তোমরা তুলছো কিনা জানি না, আমি সম্মানিত অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করছি, ভিডিও থেকে ওরা যেন একটা খাতা বানায়, খাতায় তুলে নেয়, তাহলে আমার লেকচারটা কিন্তু ওরা মিলাতে পারবে। এটা খুব জরুরি, কারণ এখন আমি তো লেকচার দিচ্ছি, যদি খাতায় তুলে না থাকে তাহলে কিন্তু ও হতভম্ব হয়ে তাকিয়ে থাকবে শুধু। এটা কিন্তু কোনো ফিল্ম না যে চোখ দিয়ে দেখলাম, কান দিয়ে শুনলাম। এটা একটা ক্লাস। আমাদের অপারগতার কারণে আমরা ওদেরকে ডাকতে পারছি না, কিন্তু আপনারা খাতায় কিন্তু সুন্দরভাবে আমি বুঝিয়ে দিচ্ছি, ওরা কিন্তু করতে পারবে। তো চলুন, যারা লিখেছো আর যারা লেখনি তারা উত্তর জেনে নাও, কিন্তু তোমরা পরবর্তীতে এটা লিখে অ্যাডজাস্ট করে নিবা, কেমন? আচ্ছা, আমাদের প্রথম ডাব্লিউএস কোশ্চেন ছিল দ্য ম্যান ইজ ইটিং। আমি একটু লিখেই নেই, দ্য ম্যান ইজ ইটিং। আমি আরেকবার লিখতেছি যাতে তোমাদের জন্য সুবিধা হয়। এটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, আন্ডারলাইনটা ছিল হচ্ছে ইটিং এর উপর, ইজ ইটিং। তাহলে এখানে আমাদের কোশ্চেন আছে, দেখো দ্য ম্যান ইজ ইটিং। তোমাকে ডাব্লিউএস করার সময় তোমাকে একটু বুঝতে হবে যে লোকটি খাচ্ছে,
প্রথমে মুখে মুখে তুমি কোশ্চেন করে নাও। লোকটি খাচ্ছে, ভার্বের নিচে কিন্তু আন্ডারলাইন। তোমাদের মনে আছে যে ভার্বের নিচে যে আন্ডারলাইন থাকে কি হয়? ডু, ডাস অথবা ডুইং। মনে থাকবে? ডু, ডাস, ডুইং, এটা কিন্তু হয়। আরেকটা হয় ডিড, ডু, ডাস, ডিড, ডুইং। তো কন্টিনিউয়াসলি ডুইং হয়, আর প্রেজেন্টে হয় ডু। তো আমরা আলোচনায় আসি আবার। দ্য ম্যান ইজ ইটিং, লোকটি খাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে বলো তো, কোশ্চেন করো, লোকটি কি করছে? লোকটি খাচ্ছে। লোকটি কি করছে? লোকটি খাচ্ছে। তাহলে আমাদের কোশ্চেন কি আসতেছে? লোকটি কি করছে। তাহলে করছে ইংরেজি এখানে ডুইং হবে কিন্তু, আর অ্যামিজার থাকলে অ্যামিজারের গ্রুপেই থাকতে হবে। তাহলে কি ইংরেজি কি? তাহলে আমরা লিখি কি ইংরেজি কি? হোয়াট, ডাব্লিউসি নেমে আসো, প্রথমে হোয়াট দিলাম। এবার হেল্পিং ভার্ব, হোয়াটের সাথে কি হবে? ইজ, সাবজেক্ট দ্য ম্যান। হোয়াট ইজ দ্য ম্যান, এবার কিন্তু হবে ডুইং। ডুইং কেন হলো বলো তো? যদি আন্ডারলাইনের নিচে আন্ডারলাইন হয় তাহলে তখন ডুইং ভার্বটা হয়, মনে থাকবে। আন্ডারলাইন যদি কোনো আইএনজি ভার্বের সাথে হয় তাহলে আমাকে ডুইং লিখতে হবে, কেমন? আচ্ছা, দ্বিতীয় নাম্বারটা কি ছিল দেখো। ফাদার গোজ টু অফিস, ফাদার গোজ টু অফিস, ফাদার গোজ টু অফিস at 8 AM। ভালো করে খেয়াল করো, ফাদার গোজ টু অফিস at 8 AM মানে কি? বাবা 8টার সময় অফিসে যায়। আন্ডারলাইনটা আছে কিন্তু সময়ের উপরে। তাহলে সময়ের নিচে যে আন্ডারলাইন থাকে তাহলে কোন ডাব্লিউএস ওয়ার্ডটা হবে? মনে আছে? when। তাহলে আগে আমরা when-টাই বসিয়ে নেই, when। আচ্ছা, এবার কি আমাদের হেল্পিং ভার্ব দরকার হবে না? এই যে বারবার খেয়াল করবা কি আছে? এজ যুক্ত, মেইন ভার্বের সাথে এজ যুক্ত আছে না? তাহলে কি হবে? ডাজ হবে, মনে আছে? তাহলে when does, সাবজেক্ট কি হবে? ফাদার। when does father, when does father। এবার কিন্তু ডাজ বসলে কি হবে? মেইন ভার্বের এস এস কিন্তু উঠে যায়, এটা কিন্তু বারবার বলেছি এবং মাথায় রাখতে হবে। তাহলে when does father go to office, when does father go to office হয়ে গেল। 3 নম্বরে ছিল the next day he came, the next day he came, the next day he came with his mother। ভালো করে খেয়াল করো তো, পরের দিন সে তার মায়ের সঙ্গে আসলো। কার সঙ্গে আসছে? তার মায়ের সঙ্গে। দ্য নেক্সট ডে হি কেম উইথ হিজ মাদার, আন্ডারলাইনটা কিন্তু তার মার সাথে লেখা আছে। প্রশ্ন করো আগে, পরের দিন সে কার সাথে আসলো? পাঁচটা আছে কিন্তু, দেখো কেম। পরের দিন কার সাথে আসলো? কার সাথে ইংরেজি কি? তোমাদের ডাব্লিউএস ওয়ার্ড দিয়েছি না, তোমরা কি পড়েছো? ওটা কিন্তু রেগুলার পড়তে হবে। তাহলে কার সাথে ইংরেজি কি? উইথ হোম। তাহলে আমরা ওটা লিখে নিই আগে, উইথ হোম, উইথ হোম, কেমন? এবারে দেখো মেইন ভার্ব কিন্তু পাঁচটা আছে, তাহলে আমাদের হেল্পিং ভার্ব কি হবে? ডিড। তাহলে উইথ হোম ডিড। এবার সাবজেক্ট কি? হি। দ্য নেক্সট ডে আমরা পরে দেবো, ঠিক আছে? তাহলে উইথ হোম ডিড হি, উইথ হোম ডিড হি। এবার ডিড বসলে কেমটা কি হয়ে যাবে? কাম হয়ে যাবে, তাই না? উইথ হোম ডিড হি কাম দ্য নেক্সট ডে। তাহলে উইথ হোম ডিড, উইথ হোম ডিড হি কাম দ্য নেক্সট ডে। এখন কথা আছে এখানে, এই উইথটা কিন্তু তুমি শেষেও দিতে পারো। তখন কি হবে বলো তো? হোম ডিড হি কাম উইথ দ্য নেক্সট ডে। কেমন? আমি দুভাবেই শিখালাম। যদি তুমি মনে করো হোমটা আগে দাও, উইথটা যদি পরে দাও তাও কিন্তু হবে। তাহলে আবার বলো আমার সঙ্গে, হোম ডিড হি কাম উইথ দ্য নেক্সট ডে। আর এভাবে বলো, উইথ হোম ডিড হি কাম দ্য নেক্সট ডে। 4 নাম্বার, she is in class 4, she is in
ক্লাস 4। সে কোন শ্রেণীতে পড়ে? চতুর্থ শ্রেণীতে পড়ে। একটা জিনিস এখানে জানার আছে, দেখো আমরা কিন্তু যখন বলতে যাই তুমি কোন ক্লাসে পড়ো, আমরা দুভাবে বলতে পারি, আই এম ইন ক্লাস 4। কোশ্চেন দুভাবে, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, এখানে কিন্তু মেইন ভার্ব আছে, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, এটাও যেমন এটাও ঠিক সেরকম, হোয়াট ক্লাস আর ইউ ইন, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, একই জিনিস। এখন এখানে ইজ দিয়ে যদি প্রশ্ন থাকে তুমি ইজ দিয়ে দিবা, আর যে রিড থাকতো আমরা রিড দিতাম, কেমন একই কিন্তু ব্যাপার। তো চলো, শি ইজ ইন ক্লাস 4 আছে, তাহলে আমরা কি করব, যেহেতু ইজ দিয়ে আছে আমরা এখানে রিড দেব না, আমরা দেব হোয়াট ক্লাস। তো আমরা লিখব হোয়াট ক্লাস, হেল্পিং ভার্ব কি হবে এখানে, হোয়াট ক্লাস ইজ, তারপরে সাবজেক্ট কি, শি, হোয়াট ক্লাস ইজ শি ইন, হয়ে গেল, তাই না? সে কোন শ্রেণীতে পড়ে। কেউ যদি এভাবে লেখো তাও কিন্তু হবে, যে হোয়াট, এটাও আমি লিখে দিই, হোয়াট ক্লাস ডাস শি রিড ইন, এটাও কিন্তু হবে, হোয়াট ক্লাস ডাস শি রিড ইন। কেমন? 5 নম্বরে আছে হচ্ছে ইট ইজ আ রেড বুক, ইট ইজ আ রেড বুক, এটা একটি লাল রঙের বই, আন্ডারলাইনটা রেডে, এখানে কিন্তু একটু বোঝার আছে, ইট ইজ আ রেড বুক, লাল রঙের বই। আমি কিন্তু বুকটাকে আন্ডারলাইন করিনি, রেডকে আন্ডারলাইন করেছি, তাহলে রেডটা কি, রঙকে বোঝাচ্ছে না? তাহলে ইট ইজ এ রেড বুক, এটা লাল রঙের বই। তুমি একটা ডাব্লিউএস আমাকে পাল্টা কোশ্চেন করো, এটা কি ধরনের বই, এটা কি রঙের বই, এটা কি রঙের বই, কোশ্চেন করো, এটা কি রঙের বই, এটা একটি লাল রঙের বই। আবার কোশ্চেন করো, এটা কি রঙের বই, এটা একটি লাল রঙের বই। এটা কি রঙের বই, এটা একটি লাল রঙের বই। কেমন? তাহলে এটা কি রঙের ইংরেজি কি হবে, কি রঙের কি বলো, হোয়াট কালার, কি হবে, হোয়াট কালার, হোয়াট কালার অফ বুক, তাহলে এটা কি রঙের বই, হোয়াট কালার অফ বুক ইজ ইট, এই তো হয়ে গেল। কোন রং বোঝালে কালার ইউজ করবা, ঠিক আছে? তাহলে হোয়াট কালার অফ বুক ইজ ইট, এটা কি ধরনের বই, আমরা এটা পেয়ে গেলাম। তাহলে আমি আবার আসি, ইট ইজ এ রেড বুক, তোমরা কোশ্চেন করবা, পাল্টা করে নিজেকেই কোশ্চেন করবা, এটা লাল রঙের বই, এটা কি রঙের বই, এটা লাল রঙের বই, কি রঙের, এই আটকে দেবো ওখানে। তাহলে হোয়াট কালার অফ বুক ইজ ইট, হোয়াট কালার অফ বুক ইজ ইট, এটা কি রঙের বই। কেমন? আমার মনে হয় তোমরা বুঝে গেছো, তাই না? তাহলে আমাদের নেক্সট, এবার আসো আমরা তোমাদেরকে এটাকে তুলে নাও আগে, আমার মনে হয় তোমরা তুলে নিচ্ছ, থ্যাংক ইউ, মুছে দিলাম। এখন হ্যাঁ, এরপরে আমরা রিঅ্যারেঞ্জ দেব তোমাদেরকে, ইউনিট 42 এর উপরে লিখে নাও রিঅ্যারেঞ্জ। ইউনিট 42 নাম্বার 1, তোমরা এটা কিন্তু এইচডাব্লিউ হিসেবে থাকবে, ঠিক আছে? বাসায় কিন্তু তোমরা এটা করবা। নাম্বার 1 এ আসো, তোমরা লিখে নাও নিয়ার ওয়াজ দ্য লায়ন প্লেইং মাউস দ্য, কেমন? এবার 2 নম্বরে আসো, ইট গোয়িং, আই am
you to, তাহলে eat, going, I am, you, to। এবার 3 নম্বরে আসো, lion, trap the in, lion trap the in was a। এবারে 4 নম্বর আসো, the তারপরে দেখো দা, তারপর ফ্রি, সোন, লায়ন, ওয়াচ। 5 নম্বর, in, come, friends, sizes, all। তো আমাদের এই 5টা রিয়ারেন্স দিয়ে দিলাম, তোমরা 5টা রিয়ারেন্স সুন্দর করে লিখে নাও, এটা তোমরা বুঝে নেবা, বুঝে এগুলো লিখবা। এবং সম্মানিত অভিভাবক, আপনারা এগুলো কিন্তু একটু ওদেরকে উঠিয়ে দিবেন এবং নিজেরা ওরা লিখবে, আপনারা মিলিয়ে নেবেন, এগুলো বইতে দেওয়া আছে। এবং আমরা তো প্রত্যেক বুধ, বৃহস্পতি, শুক্রবারে তো আপনাদের আমরা শীট দেব, ওই শীটে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, তো আপনারা কিন্তু আসতে ভুল করবেন না, আমরা মাসে 4টা দিন আপনাদেরকে আমরা চাচ্ছি, এক্ষেত্রে ওদের স্বার্থে আপনাদের আসতে হবে, কারণ আপনারা না আসলে আমরা শীটগুলো, কোশ্চেন, খাতা এগুলো কীভাবে পৌঁছাবো, এটা কিন্তু আপনাদেরই দায়িত্ব। আমার যেটুকু করার আমি এখান থেকে করে দিচ্ছি, কিন্তু সুন্দর একটা লেসন নির্ভর করবে আপনার এবং আমাদের মধ্যে, ঠিক আছে? তাহলে আরও সুন্দর হবে ক্লাসটা এবং ওদেরও একটু উপকার হবে। তো আমরা কিছু WS কোশ্চেন দেব, WS কোশ্চেন দেব, এগুলো একটু লিখে নিতে হবে। হ্যাঁ, তা আমি এগুলো একটু দেখে নিয়ে মুছে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা দেখো, এরপরে ডাব্লিউএস কোশ্চেন তোমাদের 10টা দিয়েছি, 10টা ডাব্লিউএস তোমরা বাসায় এটা ট্রাই করবা। আর আবারও বলছি, তোমরা কিন্তু এই ডাব্লিউএস এগুলো কিন্তু তোমাদের একটা খাতা বানাতে হবে। আমাদের ভিডিও ক্লাস কিন্তু 5 নম্বর চলছে, তাই না? তো এই 5 নম্বর লিখে ভিডিও 5 লিখে এই ডাব্লিউএস গুলো লিখে তোমরা নিজেরাই করবা। আমরা যখন ভিডিও 6 ছাড়বো তখন কিন্তু এটা মিলিয়ে নেবে তোমরা, কেমন? তাহলে তোমরা দেখো, আমি একবার বলে দিচ্ছি। 1 নম্বর, she has a new pen, তার একটা নতুন কলম আছে, লিখে নাও। yesterday he was going there, গতকাল সে সেখানে যাচ্ছিল। he had a new flat, তার একটি নতুন ফ্ল্যাট ছিল। রাকিব does the work, রাকিব কাজটি করে, রাকিব আন্ডারলাইন কিন্তু। the boy runs fast, বালকটি দ্রুত দৌড়ায়। it is a fast train, এটা একটি দ্রুতগামী ট্রেন। রংপুর is famous for tobacco, রংপুর তামাকের জন্য বিখ্যাত। they are playing, তারা খেলছে। my name is রিবেল, আমার নাম রিবেল। my mother is a housewife, আমার মনে হয় তোমরা 10টা তুলে নিবা, তুলে নিয়ে তোমরা পরের ক্লাসের জন্য ওয়েট করবা। তো আমরা এবার তোমাদেরকে একটু ভোকাবুলারি দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। ভোকাবুলারি, তোমরা ভোকাবুলারি লিখবা, এখানে দিয়ে দিই মাস্টারমাইন্ড ভোকাবুলারি।
এমভি মানে মাস্টারমাইন্ড ভোকাবুলারি। তাহলে 1 নম্বরে দিই, তোমরা লিখে নাও গতদিন কি দিয়েছিলাম, তারপর আমি দিচ্ছি সাবট্রাক্ট। নাম্বার 2 মাল্টিপ্লাই। 3 নম্বর লেখো গল্ডস্মিথ। 4 নম্বর ফিশারম্যান। 5 নম্বর পয়জনাস। 6 নম্বর ডিভাইড। 7 নম্বর রিফাইন্ড। 8 নম্বর shameless। 9 নম্বর all over the world। 10 নম্বর significance। ব্যাস, তোমরা দেখো তুলে নাও, তোমাদের তুলে নিতে হবে। দেখো সাবট্রাক্ট মানে হচ্ছে বিয়োগ করা, তোমরা যোগ বিয়োগ করো না, সেই সাবট্রাক্ট হচ্ছে বিয়োগ করা। মাল্টিপ্লাই মানে হচ্ছে গুণ করা, তোমরা যে গুণ করো সেটা। গোল্ড স্মিথ মানে হচ্ছে স্বর্ণকার, যারা ওই যে সোনার আংটি তারপর হার এগুলো তৈরি করে না, তাকে বলা হয় গোল্ড স্মিথ। ফিশারম্যান জেলে কি করে, নদীতে পুকুরে খাল বিলে মাছ ধরে। পয়জনাস মানে বিষাক্ত, POISONOUS, পয়জনাস মানে বিষাক্ত। ডিভাইড মানে ভাগ করে দেওয়া বা ভাগ করা। রিফাইন্ড মানে কি বিশুদ্ধ। শেমলেস মানে কি লজ্জাহীন, মানে লজ্জাহীন। অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে সারা পৃথিবী জুড়ে, সারা পৃথিবীতে। সিগনিফিক্যান্স মানে হচ্ছে গুরুত্ব, কেমন বা গুরুত্বপূর্ণ আমরা যেটা বলি, সেই সিগনিফিক্যান্স মানে হচ্ছে গুরুত্ব বা প্রয়োজনীয়তা। তাহলে আমরা উচ্চারণটা করে আসি। সাবট্রাক্ট, মাল্টিপ্লাই, গোল্ডস্মিথ, ফিশারম্যান, পয়জনাস, ডিভাইড, রিফাইন্ড, shameless, all over the world, significance। আমার মনে হয় তোমরা এটা বুঝবা এবং এইগুলোর কিন্তু বাংলাগুলা পারলে লিখে নিও, ভিডিওতে পড়লেও হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমার পড়াগুলো মনোযোগ দিয়ে লিখছো, এ ব্যাপারে তোমরা খুবই সচেতন থাকবা। আমি সম্মানিত অভিভাবকদের আবারও বলছি, আমরা প্রতি বুধ, বৃহস্পতি এবং শুক্রবার আপনাদের ডেকেছি। শুক্রবার আসলে সকাল 10টা থেকে 1টার মধ্যে আসতে হবে, আর বাকি দিন আমাদের অফিস খোলা থাকে প্রতিদিন সকাল 9:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এর মধ্যে আপনার সন্তানের প্রয়োজনীয় নোটস, আমাদের পরীক্ষার যেগুলো খাতা এবং কোশ্চেন, এগুলো প্লিজ অফিস থেকে সংগ্রহ করবেন অল্প সময়ের জন্য। আর একটা জিনিস, আসলে আমরা যা কিছু করি এখানে অনেক কস্টিং এর ব্যাপার, প্রতিষ্ঠান টিকে রাখার জন্য, আমাদের স্টাফ টিকে রাখার জন্য। এ ব্যাপারে আপনারা অবশ্যই বৈরী আচরণ না করলে আমরা খুশি হব। আমরা চাই আপনারা একটু আমাদের সহযোগিতা করেন। আপনারা প্রতিষ্ঠানে এসে আমাদের যদি পেমেন্টটা যদি আপনারা দিতে পারেন তাহলে খুব ভালো হয়, এ ব্যাপারে আপনাদের সদিচ্ছা কামনা করছি। আর কেউ দূরে থেকে যদি দিতে চান তাহলে আমার যেটা বিকাশ নাম্বার 183 লাস্টে, এটাতে আপনারা দিয়ে দিবেন। কেননা যে আপনারা ভালো করেই জানেন যে একটা প্রতিষ্ঠান চলতে গেলে কিন্তু ফুয়েল কিন্তু আপনার পেমেন্ট, এই ফুয়েলটা কিন্তু
খুব জরুরি একটা বিষয়, যদি আমরা চালিয়ে নিচ্ছি, তারপর আমি মনে করি আপনাদের সদিচ্ছা থাকা উচিত। আমরা যদি আপনাদের বাচ্চাকে নিয়ে ভাবি, বাচ্চার জন্য যদি এত ব্যবস্থা করি, সবকিছুর সাথেই কিন্তু ফাইন্যান্স রিলেটেড, এটা আপনারা ভুলে যাবেন। আপনার কাছে হয়তো অল্প, কিন্তু এটা যখন আমাদের কাছে একত্রিত হবে তখন কিন্তু আমরা স্টাফ বলেন, হাউস রেন্ট বলেন, এগুলো কিন্তু আমাদের একটা চালিকা শক্তি। তো আমার মনে হয় আপনাদের ব্যাপারে সুনজর দিবেন, আমাদের সাপোর্ট করবেন। আপনাদের বাচ্চার ডেভেলপ করার জন্য কি দরকার, আরো কি করতে হবে আমাদের বলেন, ফোনে কন্ট্যাক্ট করেন, আমরা হেল্প করব। এই ক্রান্তি লগ্নে এছাড়া বলার কিছুই নেই, কারণ সবাই প্রবলেমে আছি। আপনারা এই বিষয়গুলো শেয়ার করবেন। এই ব্যাপারে আপনাদের সুন্দর একটা মনের অবশ্যই প্রশংসা করব আমাদের পাশে থাকলে। এখানে আজকে শেষ করছি। ভালো থাকেন, দেখা হবে নেক্সট ক্লাসে।